আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তারা অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক মোড়লসমূহ বা আন্তর্জাতিক রাজনৈতিক যে মিত্রশক্তিগুলো রয়েছে, তাদের উপর বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকেই কিন্তু এখন পর্যন্ত আমরা এই মিত্রশক্তির প্রভাব কিন্তু প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাচ্ছি। যদিও ১৯৭৫ সাল পরবর্তী সময় থেকে বিভিন্ন সেনা শাসনের উপর দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, প্রকৃতপক্ষে ১৯৯০ সালের দিক থেকে কিন্তু বাংলাদেশে জনগণ কেন্দ্রিক বা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হওয়া শুরু হয় এবং সেটি আবার কোনো একটা সময় গিয়ে বিঘ্নিত হতে শুরু করে। তবে প্রকৃতপক্ষে আমি যেটি বলছিলাম, তখন থেকেই অর্থাৎ ১৯৭৫ সাল পরবর্তী সময় থেকেই কিন্তু এই যে আন্তর্জাতিক মিত্রশক্তির একটি প্রভাব, এই মিত্রশক্তির প্রভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতির বিভিন্ন ধরনের বড় পট পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। যেমন বিএনপি প্রকৃতপক্ষে কিন্তু তাদের সময়কাল থেকে শুরু করে যখন মেজর জিয়া উনার শাসনামল প্রতিষ্ঠা করলেন, তখন কিন্তু চীনের সাথে একটি ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। এবং এর পরবর্তীতে বিএনপি সাধারণত চীনকে সবথেকে বেশি মিত্রশক্তি মনে করে এবং তাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড বা কূটনৈতিক সম্পর্কে প্রভাব বিস্তার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক একইভাবে আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি বর্তমানে বাংলাদেশ থেকে অনেকাংশেই বিতাড়িত অবস্থায় রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে। তবে এর আগেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত ছিল। কিন্তু তাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, রাজনৈতিক যে পরিচর্যা রয়েছে, তার মাধ্যমে কিন্তু তারা পুনরায় আবার রাজনীতিতে ফিরে এসেছিল। সেই রাজনৈতিক দল কিন্তু প্রকৃতপক্ষে ভারতের সাথে মিত্রতা করতে পছন্দ করে। এবং স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতাকালীন সময়ে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবে দেখেছি যে আওয়ামী লীগের যখন দুঃসময় আসে বা আওয়ামী লীগের যখন কোনো মিত্র শক্তির প্রয়োজন হয়, তখন ভারত কেন্দ্রিক তাদের যে মিত্রতা রয়েছে বা যে সুসম্পর্ক রয়েছে, সেটি কিন্তু তারা বাস্তবায়িত করে বা সেখানেই তারা প্রতিফলন ঘটায়। সুতরাং এই যে আন্তর্জাতিক মিত্রতা, আন্তর্জাতিক মিত্রশক্তির প্রভাব, এটি কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তাদের বিভিন্ন ধরনের প্রেক্ষাপট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কথাগুলো বলার পেছনে যে বিষয়টি রয়েছে, সেটি প্রকৃতপক্ষে বাংলাদেশ, ভারত, জাতিসংঘ এবং আমাদের বর্তমানে যে সরকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়গুলোর সাথে অনেকটাই জড়িত। দেখুন, ভারত সাধারণত আওয়ামী লীগের মিত্রশক্তি আমি যেমনটি বলেছিলাম এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে কিন্তু শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রায় সকল পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু বর্তমানে ভারতে আশ্রিত অবস্থায় রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার বর্তমান যে প্রশাসন এবং প্রশাসন প্রধান ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের নরেন্দ্র মোদী যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বা যে বৈঠক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, তার প্রভাবে বাংলাদেশের রাজনীতির কতটুকু পরিবর্তন হবে, সেটিও কিন্তু বিভিন্ন আলোচনা এবং সমালোচনা বা বিশ্লেষণের মাধ্যমে উঠে আসছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, জাতিসংঘ কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেখানে শেখ হাসিনা সহ ওনার সহযোগী বেশ কিছু রাজনৈতিক মন্ত্রী এমপিকে দোষারোপ করেছে এবং তাদের বিচারের সুপারিশ বা বিচারের আহ্বান জানিয়েছে। তবে এই বিষয়ে আমি যাচ্ছি না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম প্রকৃতপক্ষে, যে বাংলাদেশ, ভারত বা দক্ষিণ এশিয়া বলুন কিংবা মধ্য এশিয়া বলুন, এখানে বর্তমানে ভারতের একটি আধিপত্য বিস্তার হতে চলেছে এবং এই আধিপত্য বিস্তার হওয়ার পেছনে যেটি কাজ করছে সেটি হচ্ছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসন কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন সহকারী পররাষ্ট্র মন্ত্রী এখানে নিয়োগ করেছে। পূর্বের যিনি ছিলেন তিনি জো বাইডেন কর্তৃক ছিলেন এবং উনার পরিবর্তে যিনি আসছেন উনি প্রকৃতপক্ষে ভারতীয় বংশোদ্ভূত এবং উনাকে বা উনার যে তথ্যগুলো আমরা জেনেছি,
সেই তথ্য মতে ওনাকে সাধারণত পাকিস্তান এবং ভারত বিশেষজ্ঞ হিসাবে চিহ্নিত করা হয়, বা এই বিষয় সম্পর্কে উনি পারদর্শী। সুতরাং ট্রাম্প প্রশাসন হঠাৎ করে দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়ার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত একজন মন্ত্রী নিয়োগ করলো, এর পেছনে প্রকৃতপক্ষে কি কারণ থাকতে পারে, বা এটি করার পেছনে বা এটি করার মাধ্যমে লাভ ক্ষতির যে হিসাবটি রয়েছে সেটি কষাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রকৃতপক্ষে ভারত তাদের যে আধিপত্য রয়েছে, সাধারণত দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে মুড়ল ভারতকে ধরা হয়, সেই মুড়লগিরি করার জন্য ভারত তাদের শক্তি আরো বলিষ্ঠ করতে চাচ্ছে, যার প্রভাবে সাধারণত ট্রাম্প প্রশাসন যেহেতু ভারতের খুবই কাছাকাছি অবস্থিত সহচর বা বন্ধুসুলভ আচরণ করছে, সেই হিসাবে এখানে ট্রাম্প প্রশাসন কর্তৃক যে ভারতীয় বংশোদ্ভূত নিয়োগ করা হয়েছে সেটি অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু প্রমাণ করছে যে ভারত এখান থেকে সব থেকে বেশি লাভবান হবে। কারণ ভারত, চীন বা পাকিস্তানের মধ্যে বর্তমানে ভূ রাজনৈতিক বিষয়ক যে সংকটগুলো চলছে, সেই সংকট নিরসনের জন্য আমেরিকার ট্রাম্প প্রশাসন কর্তৃক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে নীতি নির্ধারণ করেছেন, ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী এখানে নিয়োগ দিয়েছেন এই বিষয়ে, সেহেতু ভারতের লাভের পরিমাণ এখানে বেশি হবে। সেটা ভূ রাজনৈতিকগত হতে পারে, অর্থনৈতিকগত হতে পারে, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বাণিজ্যিক দিক থেকে, কিংবা দক্ষিণ এশিয়ার মুড়ল হিসাবে ভারতকে প্রতিষ্ঠিত করার জন্য হতে পারে। তবে এখানে আওয়ামী লীগেরও কিন্তু কিছুটা লাভ ক্ষতির হিসাব রয়েছে, আবার বাংলাদেশেরও কিন্তু কিছুটা লাভ ক্ষতির হিসাব রয়েছে। প্রকৃতপক্ষে যেহেতু মিত্রশক্তির কথাটি আমি প্রথমেই বলে ফেলেছি, এখানে আওয়ামী লীগের মিত্রশক্তি ভারত, এবং ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের লাভের জন্য সাধারণত ভারত লবিং তদবির করে ট্রাম্প প্রশাসন কর্তৃক ভারতীয় বংশোদ্ভূত একজনকে অত্র অঞ্চলের একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে। সেই হিসাবে উনি যে দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্বে কিন্তু ভারতের সাথে ওনার সম্পৃক্ততা থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভারত প্রকৃতপক্ষে যে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রস্তাব দিবে, আমি এখানে বলবো না যে ভারত প্রকৃতপক্ষে যে সিদ্ধান্ত নিতে বলবে সেটি কিন্তু উনি নিবেন, কারণ উনি ভারতীয় বংশোদ্ভূত হলেও উনি কিন্তু মার্কিন নাগরিক এবং মার্কিন প্রশাসনের একজন মন্ত্রী। সেই হিসাবে আমি এটা বলতে পারবো না বা বলবো না যে ভারত যেটি বলবে সেটি উনি করবেন, বরঞ্চ ভারত যে প্রস্তাব দিবে সেই প্রস্তাব বিবেচনা করে উনি 100% সহমত না হলেও, অর্থাৎ শতভাগ সহমত না হলেও উনি 90 ভাগ সহমত পোষণ করবেন। আর এই 90 ভাগ সহমত পোষণই কিন্তু যে কোনো বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক মোড়লদের কাছে। যেহেতু আমেরিকা, আমরা সবাই জানি, বর্তমানে আন্তর্জাতিক মোড়লদের মধ্যে অন্যতম, সেই হিসাবে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা, শেখ হাসিনার দেশে ফেরা এবং বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল করা, অভ্যন্তরীণ যে বিষয়াদি রয়েছে সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল বিষয় নিয়ে যদি আমেরিকার প্রশাসনকে বা এই যে মন্ত্রী নিয়োগ হয়েছেন সম্প্রতি, সেই মন্ত্রীকে যদি তলব করা হয়, প্রস্তাব করা হয়, তাহলে সেই প্রস্তাব কিন্তু প্রকৃতপক্ষে ট্রাম্প প্রশাসন খতিয়ে দেখবে এবং ট্রাম্প প্রশাসন এখানে সরাসরি হস্তক্ষেপ করার একটি সুযোগ পেয়ে যাবে। বর্তমানে কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে যে বিষয়গুলো যাচ্ছে সেগুলো বিভিন্ন লবিং তদবিরের মাধ্যমে যাচ্ছে, অথবা কোনো না কোনো গণমাধ্যমের ভিত্তিতে যাচ্ছে। কিন্তু এই নিয়োগের মাধ্যমে, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত যে মন্ত্রী আমাদের অঞ্চলে, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হলেন, তাতে কিন্তু ভারতের যে বিষয়টি রয়েছে, প্রস্তাবনাটি রয়েছে, সেটি কিন্তু সরাসরি ট্রাম্প প্রশাসনের কাছে চলে যাবে। এখানে মাঝখানে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। আর সরাসরি যে জিনিসটি প্রশাসনের কাছে পৌঁছে যায়, সেই বিষয়ে কিন্তু প্রশাসন খুব দ্রুত হস্তক্ষেপ নেয়, কিংবা খুবই দ্রুত কোনো একটি সিদ্ধান্তে উপনীত হয়। সেই হিসাবে এখানে অনেকেই মনে করছেন, যেহেতু মিত্রশক্তি, অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত প্রকৃতপক্ষে মিত্রশক্তি হিসাবে কাজ করছে,
ঐতিহাসিকগতভাবে। সুতরাং এখানে আওয়ামী লীগের লাভের দিকটাই বেশি হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখানে অনেকেই আওয়ামী লীগের ফিরে আসার সুযোগও দেখতে পাচ্ছেন। আবার বর্তমান রাজনীতিতে সুষ্ঠু গণতান্ত্রিক যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা চলছে, সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করার একটা সুযোগ সৃষ্টি হবে বলে কিন্তু বেশ ইশারা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।